আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শ্রমিকদের ভাগ্য বদলাতে পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। মে দিবসের আলোচনায় প্রধান উপদেষ্টা শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস। দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামায়াত। ক্ষমতায় গেলে নারীদের উপযুক্ত সম্মান ও নিরাপদে রাখার আশ্বাস দলের আমিরের। বর্ণিল আয়োজনে মে দিবস পালিত হলেও শ্রমিকের জীবনে নেই প্রভাব। ৮৬% কর্মীর নেই কোনো মজুরি কাঠামো। বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, বলছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের আহ্বানে সাড়া না দেওয়ার পরামর্শ। এবং তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানের জন্য এবার আকাশ সীমা বন্ধ করল ভারত। সম্ভাব্য সংঘাত নিরসনে দুদেশকে পদক্ষেপ নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। শ্রমিকদের ভাগ্য বদলানো না গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্য, মালিক শ্রমিক পরস্পর আস্থা ও সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। আর আমরা বিশ্বাস করি শ্রম মন্ত্রণালয়ের কাজে শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। প্রধান উপদেষ্টার লেখা এই স্লোগানে এবছর পালিত হচ্ছে মহান মে দিবস। এ উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়ভাবে এই অনুষ্ঠানের আয়োজন। সরকারের বিভিন্ন উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক ও মিশন প্রধান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ডিমান্ড উঠেছে যে শ্রমিকদের অল্প মূল্যে রেশন দেওয়ার কথা। আমি আশা করি প্রধান উপদেষ্টার সম্মতিতে আমরা হয়তো এই বছরের মধ্যে কিছু একটা করতে পারবো। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের পেছনে ফেলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে। আমাদের অনেক দূর পথ পাড়ি দিতে হবে। বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি গ্রহণের মাধ্যমে অদক্ষ শ্রমিকদের দক্ষ শ্রমিকে রূপান্তরিত করতে হবে। এজন্য শ্রমিক সংগঠন, ব্যবসায়ী, বিনিয়োগকারী, সুশীল সমাজ, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্রমিকের স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। শ্রমিক অধিকার নিশ্চিতে 2006 সালের শ্রম আইন সংস্কার করা হবে বলেও জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য শ্রম আদালত কার্যক্রম আরো গতিশীল করা হয়েছে। সাম্প্রতিক সময়ে শ্রম আপিল ট্রাইব্যুনাল ও শ্রম আদালত সমূহ উল্লেখযোগ্য হারে মামলা নিষ্পত্তিতে সক্ষম হয়েছে। শ্রম আদালত সমূহকে আরো কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। শ্রমিকদের ন্যূনতম মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা, বেতন, ছুটি, বীমা এবং পেনশন সহ কমিশনের দেয়া প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা। করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। শ্রমিক মালিক পরস্পর আস্থার সম্পর্ক তৈরিতে সংশ্লিষ্টদের আরো মনোযোগী হতে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ স্থায়ী কমিটির সদস্যরাও এতে যোগ দিচ্ছেন। তবে দুপুর 12টার পর থেকে এই সমাবেশ স্থলে উপচে পড়েছে মানুষের ভিড়। মঞ্চে চলছে বিএনপি সমর্থক শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে রাজধানী সহ আশেপাশের জেলার বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হয়েছেন। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এস এম আশরাফ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আশরাফ, আমরা ইতোমধ্যে জেনেছি মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি এবং সেখানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির শ্রমিক সমাবেশের খবর আমাদের জানাবেন এবং তারেক রহমান ঠিক কখন বক্তব্য রাখছেন? জি, আপনাকে ধন্যবাদ। বিএনপির সমাবেশ মূলত 2টায় শুরু হওয়ার কথা এবং এখানে এখন স্টেজ পরিষ্কারের কাজ চলছে। কারণ আপনি জানেন ঠিক কিছুক্ষণ আগে জাসাজের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা শেষ হয়েছে এবং সেখানে কিছু আনুষ্ঠানিকতা আছে। এখানে কিছু সাউন্ড বক্স ছিল, শিল্পীরা ছিল, তারা এখন নেমে গিয়েছেন। এখন বিএনপি তার মূল প্রোগ্রাম শুরু করার জন্য কাজ শুরু করেছেন এবং আমরা খুব ধারণা করতে পারি যে আর হয়তো 30 মিনিটের মধ্যে এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য শুরু করবেন। আপনি যেটা বলছিলেন যে এখানে আজকে মহাসমাবেশ কিংবা যেমন সমাবেশ শুরু হয়েছে, আমি যদি বলি পল্টনে এখন লাল হয়ে গিয়েছে। কারণ আপনি জানেন যে শ্রমিকদের একটি রং, যেটা বলে আমরা যদি সিম্বলিক রং বলি, সেটা লাল। এখানে যারা জাতীয়তাবাদী শ্রমিক দলে যারা নেতৃবৃন্দ কিংবা যারা শ্রমিকরা এসেছেন, প্রত্যেকে এখানে একটা লাল রঙের আমরা এখানে আধিক্য দেখতে পাচ্ছি। আমি যদি বলি ডান দিকে সেই মতিঝিল পর্যন্ত, আবার বাম দিকে সেই বিজয়নগর পর্যন্ত, এখানে কাকরাইল মোড় পর্যন্ত এখানে চলে গিয়েছে মানুষের অবস্থান। এখানে আজকের এই সমাবেশ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, একটা 12 দফার দাবি তুলে ধরা হবে এবং সেই দাবিগুলো যদি আমি কিছু পয়েন্ট আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে আজকে কি তুলে ধরা হচ্ছে। সেই দাবির প্রথম দাবিটিতে এখানে বলা হচ্ছে যে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন চাই। আপনি জানেন যে বিএনপি আসলে জাতীয় সংসদ নির্বাচনের দাবি অনেকদিন যাবতীয় বলে আসছিলেন যে তারা যেন দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তী সরকার একটি জাতীয় নির্বাচন দেয়। যদিও এ থেকে খুব স্পষ্ট কোনো বক্তব্য এখনো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসেছে এমনটা নয়। সেই জন্য আসলে যদি বলতে পারি যে বিএনপি একটা প্রচ্ছন্ন চাপ দেওয়ার চেষ্টা করছে। 2 নম্বর যে পয়েন্টটি এখানে তারা তুলে ধরেছেন যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার চাই এবং 3 নম্বর যে সকল প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার চাই এবং 30,000 টাকা মজুরি বেতনের কথা বলছে। এরকম 12টি দাবি তারা তুলে ধরেছেন। এই একটা বিষয়। আপনি যেটা আমরা জানতে চাইছেন যে তারেক রহমান কখন বক্তব্য দিবেন এবং খুবই স্বাভাবিকভাবে যখন প্রোগ্রামটি শেষ হয়ে যাবে 5টার পরবর্তীতে 5টা থেকে 5:30 আগে তারেক রহমান এখানে বক্তব্য দিবেন এবং তার বক্তব্যে আজকে আমরা জানতে পারবো, আমরা শুনতে পাবো যে তিনি তার নেতা কর্মীদের কি বলছেন এবং সেখানে অবশ্যই আমরা ধারণা করতে পারি যে জাতীয় নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ তিনি হয়তো দিবেন এখানে। তো এই ছিল আমার কাছে পল্টন থেকে বিএনপির শ্রমিক দলের সমাবেশ থেকে সবশেষ খবর। আশরাফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নয়াপল্টন থেকে বিএনপির শ্রমিক সমাবেশ স্থল থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এস এম আশরাফ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামাতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে নারীরা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদে থাকবেন এবং সম্মানিত হবেন। পুরানা পল্টনে মে দিবস সমাবেশে তিনি বলেন, শ্রমিকরা অমানবিক জীবনযাপন করছেন। নতুন বাংলাদেশে তার অবসান ঘটানোর প্রত্যয় জানান আমিরে জামায়াত। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বেতন মজুরি ঘাম শুকাবার আগে, অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দেওয়ার কথা বলে ইসলাম, কিন্তু তা বাস্তবে দেখা যায় কতটা? ইসলামী আদর্শের বিশ্বাসীদের এমন প্রশ্ন বহু বছরের। দেশে শ্রম আইন আছে, বিধান আছে অধিকার নিশ্চিতের, কিন্তু হয় কি? এমন নানা প্রশ্নের উত্তর মেলে জামাত নেতাদের বক্তব্যে। তাদের মতে নারী কিংবা পুরুষ শ্রমিকের মানবিক জীবন নিশ্চিতে ইসলামী রাষ্ট্র আর শ্রমনীতির নেই বিকল্প। রাষ্ট্র যদি বাতিল আর তাগুতের হাতে থাকে,
আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। সত্যিকার আপনাদের সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা করতে চান, ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের লোকদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে। বর্তমান শ্রম আইন পরিবর্তন করে শ্রমিক বান্ধব শ্রমিক আইন বাংলাদেশে চালু করতে হবে। শ্রমিক সমাবেশে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ইসলাম তাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ক্ষমতায় গেলে নারীরা যে কোনো সময়ের চেয়েও যথাযথ সম্মান পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। মানুষ আশরাফুল মাখলুকাত, দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। শ্রমিকদের অমানবিক জীবনের দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিয়ে কর্মস্থলে নারীদের ইবাদতের যথাযথ ব্যবস্থা করতে মালিকদের প্রতি আহ্বান জানান আমিরে জামাত। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। দীর্ঘ 15 বছর পর রাজধানীতে বিশাল এই শ্রমিক সমাবেশ করেছে জামাত ইসলামী। কর্মক্ষেত্রে 8 ঘন্টার বেশি নয়, নির্ধারিত সময়ে নিয়মিত বেতন এবং উৎসব ভাতার দাবিতে এদিন মিছিল নিয়ে পুরানা পল্টনে জড়ো হন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের হাজারো কর্মী সমর্থক। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো। আদ্দিন সজা, এটিএন বাংলা, ঢাকা। এমন যদি হতো। মে দিবসে রাজধানী ঢাকা যেন পরিণত হয়েছে দাবি আদায়ের নগরীতে। জাতীয় প্রেস ক্লাব পল্টন জুড়ে মেহনতি মানুষের ঢল। মিছিলে আর স্লোগানে তুলে ধরেন বঞ্চনা আর বৈষম্যের দুঃখ গাথা। এ সময় বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ন্যূনতম মজুরি, যথাসময়ে বেতন ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত সহ শ্রমিকের স্বার্থ বিরোধী আইন বাতিলের দাবি জানানো হয়। রাজধানী ঘুরে মে দিবসের পালনের খণ্ডচিত্র তুলে ধরছেন তরিক ইসলাম। এ দৃশ্য জাতীয় প্রেস ক্লাব ও পল্টন এলাকার। রাজধানীর সবখানে যেন দাবি আদায়ের মঞ্চ। গায়ে লাল টি শার্ট আর হাতে বিভিন্ন দাবি আদায়ের প্লাকার্ড নিয়ে রাস্তায় নেমেছেন নানা শ্রেণী পেশার মেহনতি মানুষ। স্লোগানে তুলে ধরেন নিজেদের অধিকার আর বঞ্চনার কথা। প্রত্যেকটা শ্রমিক 8 ঘন্টা ডিউটি করবে, 8 ঘন্টা বিশ্রাম নিবে, 8 ঘন্টা বিনোদন করবে, এগুলো আমাদের প্রাণের দাবি। আমাদের 4 মাসের বকেয়া বেতন আদায়ের জন্য আমরা আন্দোলন করতেছি। আমাদের বেতন দিতেছে না মালিকের সব করে মানে বেতন দিব বলে দিচ্ছি না। 8 ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন করার দাবিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও ট্রেড ইউনিয়ন সংঘ। এই সময় শ্রমিক স্বার্থ বিরোধী আইন বাতিলের দাবি জানান সংগঠনগুলোর নেতারা। বাংলাদেশের লুটেরা শাসক শ্রেণী এবং তার রাষ্ট্র যেভাবে জনগণকে শোষণ এবং নির্যাতন করছে, তার থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে এই সংগ্রামে নেতৃত্ব দিতে হবে। সমাজ পরিবর্তনের মাধ্যমে, জাতীয় মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে, গণতান্ত্রিক বিপ্লবের মধ্যে দিয়ে শ্রমজীবীদের, শ্রমিক শ্রেণীর মুক্তি, এই ছাড়া মুক্তির অন্য কোনো পথ নাই। একই দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন। দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ঘোষণা দেন তারা। তত্ত্বাবধায়ক সরকারের নামে যে সরকার কাজ করছে তাদের কাছে আমাদের দাবি, আপনারা যেহেতু রাজনৈতিক সরকার নয়, আপনাদের দ্বারা শ্রমিকদের অধিকার অর্জিত হওয়া সম্ভব যদি আপনাদের সদিচ্ছা থাকে। বাংলাদেশের জিডিপি বাড়ে শ্রমিকের শ্রমে, বাংলাদেশের রপ্তানি বাড়ে শ্রমিকের শ্রমে, বাংলাদেশের মাথাপিছু আয় বাড়ে শ্রমিকের শ্রমে এবং বাংলাদেশের এই শ্রমিকরাই পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বৈদেশিক মুদ্রা পাঠায়। ফলে যারা দেশে কাজ করে উৎপাদন বাড়ায়, বিদেশে কাজ করে বৈদেশিক মুদ্রা পাঠায়, তাদের জীবন থেকে বঞ্চনা দূর করার সংগ্রামটাই মে দিবসের আজকের প্রধান দাবি। এছাড়া পল্টন এলাকায় সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এ সময় দাবি জানানো হয় শ্রমিক বিরোধী সকল আইন বাতিলের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে নানা আয়োজন আর আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হলেও শহর পেরুলেই দেখা মেলে ভিন্ন চিত্র। যে লক্ষ্যে পালিত হয় দিবসটি তার কোনো প্রভাব নেই শ্রমিকের জীবনে। প্রতিদিনের মতো তারা ব্যস্ত বেঁচে থাকার লড়াই সংগ্রামে। কৃষক, ইটভাটার নারী শ্রমিক, কাঠ মিস্ত্রি কিংবা ভ্যান চালক সবাই নিজের মতো করে ভাবেন দেশ ও সমাজ নিয়ে। এমদাদুল হকের ক্যামেরায় সেই মেহনতি মানুষের জীবন যুদ্ধের গল্প তুলে এনেছেন মাজহারুল হক মুহাজির। এই মাটিতেই লেখা হচ্ছে নতুন বাংলাদেশের গল্প। বদলের পথটা সহজ নয়, কিন্তু এই মাটি জানে বীজ বোনা মানেই নতুন ভোরের সম্ভাবনা। এখানে কোনো মিছিল নেই, আছে নিরন্তর এক সংগ্রাম, যে গল্পটা অজানা নয় কারোরই। আমরা একটা ইয়ং জেনারেশন, এই দল একটা সামনে একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন চাই, সুষ্ঠু একটা বাংলাদেশ দেখতে চাই। আমাদের আশা এটাই, আর বেশি কিছু আমাদের আশা নাই। এটা আমি ভোট দেবো, আমি আগে আমি ভোট দেবো, আমার বাবা ব্যক্তিগত ভোট দেবো, আমার মনের মতন দল যদি হয় তাহলে ভোট দেবো, তাহলে নিম্ন ভোট। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমিকদের অধিকার আদায়ে যে আন্দোলন হয়েছিল তা আমাদের দেশে পালিত হয় শ্রদ্ধা ভরেই, কিন্তু আদতে তার বাস্তবায়ন হয়েছে কতটা? কিংবা বৈষম্য বিলোপের দাবিতে দুনিয়া কাঁপানো 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন আছেন আমাদের শ্রমিকরা? যদি 1000 টাকা কামাই করে 1000 টাকা শেষ। একটা লোকের তো দিন 500 টাকা 600 টাকা, তার খরচ হয় তোমার ধরেন 800 টাকা 1000 টাকা। এই দিন মজুরি তো কষ্ট না, প্রচুর কষ্ট। সবাই কাজ কাম করে যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এটাই দেশের কাছে চাওয়া। মানে করেন কোনোদিন 900 টাকা ইনকাম হয়, কোনোদিন 1000 টাকা, কোনোদিন 600 টাকা। আমরা টাকাটা ঠিক মতন পাই, আমরা আর কি সময় কি দরকার নেই, আমরা ভালো থাকি, হয় জীবন বেঁচে থাকি। এখন অনেক শ্রমিক তার প্রাপ্য মজুরি পেতে অপেক্ষা করেন মাসের পর মাস। তাই তো নিজেদের অধিকার আদায়ে শ্রমিকদের রাস্তায় নামার দৃশ্য দেখা যায় হরহামেশায়। দিন শেষে তারাও বাঁচতে চায়, পেতে চায় ন্যায্য মজুরি। এদেশের বেশিরভাগ শ্রমিকরাই জানেন না মে দিবসের মানেটা আসলে কি, কিন্তু তাতেই বা কি আসে যায়? তারা শুধু বোঝেন তাদের 2 বেলা 2 মুঠো খাবারের নিশ্চয়তা। তাই তো কত সরকার এলো গেল, কিন্তু এই শ্রমিক ভাই বোনদের দাবিটা পরিষ্কার, তারা শুধু চান তাদের ন্যায্য অধিকার। সাভারের হেমায়েতপুর থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত দেশের শ্রমশক্তির প্রায় 86% শ্রমিকের নেই কোনো মজুরি কাঠামো। একই কাজ করে অভিন্ন পারিশ্রমিক পান শ্রমিকরা। বিশ্লেষকরা বলছেন, এতদিন শ্রমিকের ন্যায্য অধিকার ও প্রাপ্য মজুরি আদায় না হলেও অন্তর্বর্তী সরকারের শাসন আমলে তা বাস্তবায়নের সুযোগকে কাজে লাগাতে হবে। শ্রম সচিবও জানিয়েছেন, শ্রমিকের মজুরি বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। শারফুল আলমের রিপোর্ট। গাবতলীর ঘাটে বালু, ইট লোড আনলোডের কাজে ব্যস্ত শ্রমিকরা। তাদের শ্রমেই এগিয়ে যাচ্ছে দেশের অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড। তাদের বেশিরভাগই কাজ করছেন অপ্রাতিষ্ঠানিক খাতে, অথচ নিয়োগপত্র ও ট্রেড ইউনিয়ন না থাকা, দৈনিক ভিত্তিতে কাজ করায় এই খাতে ঝুঁকি ও নিরাপত্তাহীনতা বাড়ছে প্রতিনিয়ত। একজন 800 করে, কত 600 করে, কত 700 করে, 300 তো খাতেই যায়। 400 টাকা সংসার চলে। দিন 1000 কামাইলে হয় না তো, দিন 500 টাকা কামাই হয়, পোলাপান নিয়ে খাওয়া, ঘর ভাড়া, কাপড় চোপড় হয় না তো। সবার জন্য আইন থাকতে হবে, সবার জন্য জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড থাকতে হবে, সবার জন্য সামাজিক নিরাপত্তার কর্মসূচি থাকতে হবে এবং সবার জন্য প্রতিকার পাওয়ার একটা জায়গা থাকতে হবে, সংগঠন করার অধিকার থাকতে হবে। দুর্ঘটনায় পড়লে, কোনো কাজ হারালে সে যেন একটা সুরক্ষা পায়। মজুরি বোর্ডের তথ্য অনুযায়ী পোশাক শিল্প সহ 42টি খাতে ন্যূনতম মজুরি নির্ধারিত আছে। নির্মাণ, দিনমজুর, রিক্সা চালক, কৃষি, জেলে সহ অনেক শ্রমিকের প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতিই নেই।
প্রায় 100টির মতো খাত রয়ে গিয়েছে যারা ন্যূনতম মজুরি কাঠামোর ভিতরে আসেনি। আমরা মনে করি যে ওই ধরনের খাতগুলোকে দ্রুততর সময়ে ন্যূনতম মজুরি কাঠামোর ভিতরে আনা উচিত এবং আমরা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যেহেতু একটি শ্রম অধিকার কমিশন করেছে, এই কমিশনের সুপারিশের ভিত্তিতে তারা যদি মজুরি সংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়ন করে, একটি জাতীয় মজুরি বাস্তবায়নের দিকে যদি ধীরে ধীরে এগোয়, তাহলে ভবিষ্যতে আমরা মনে করি যে শ্রমিকদের জন্য জীবনমান সম্পন্ন একটি মজুরি পাওয়ার সুযোগ তৈরি হবে। হঠাৎ করে একটি যদি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে আসি, তখন সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা কতটুকু প্রস্তুত, এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা আমরা আশা করছি যে আমাদের শ্রমিকের অধিকার, এটি কিন্তু অধিকার না, এটি আমাদের রাষ্ট্রেরও দায়িত্ব। প্রতিটা শ্রমিকের যাতে ন্যায্য অধিকার, যেটা লিগ্যাল যে ম্যান্ডেট আছে, সেটার মধ্যে যেন আমরা দিতে পারি। বিশ্লেষকরা বলছেন, শ্রমিকরা যতটুকু অধিকার পেয়েছেন তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে নিরাপত্তাহীনতার ঝুঁকি, ক্ষতিপূরণ আর মজুরি বৈষম্য। তাদের মতে মে দিবসের যে আন্দোলন শুরু হয়েছিল তার সুফল এখনো পায়নি এদেশের সব শ্রমিক। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে মে দিবসের যে প্রচলন শুরু হয়েছিল, পৃথিবীর অনেক দেশে শ্রমিকদের সেই অধিকার বাস্তবায়িত হলেও বাংলাদেশে অনেকাংশে তা বাস্তবায়িত হয়নি। বিশ্লেষকরা আশা করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শ্রমিকদের বেতন, মজুরি বৈষম্য সহ অন্যান্য অধিকার বাস্তবায়ন করার যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর দেয়া বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দেশটির অভ্যন্তরীণ অবস্থা, করিডোরের নিরাপত্তা ও প্রতিবেশী বড় দেশগুলোর মনোভাব পর্যালোচনা না করে জাতিসংঘের আহ্বানে সাড়া দেওয়া ঠিক হবে না। সিদ্ধান্ত গ্রহণের আগে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা ও জনমত পর্যবেক্ষণের পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর আরও একটি রিপোর্ট। বাংলাদেশের কক্সবাজার ঘেঁষে মিয়ানমারের আরাকান প্রদেশ। ভূরাজনৈতিক কারণে চীন ও ভারত দুই পরাশক্তির কাছে এই প্রদেশ গুরুত্বপূর্ণ। তবে প্রদেশটির নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী আরাকান আর্মির হাতে। তাদের প্রতিরোধে এখানে ঢুকতে পারে না মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদাও। বিরোধপূর্ণ এই এলাকায় যেতে পারে না জাতিসংঘ। সরকারের নিয়ন্ত্রণহীনতা, আন্তর্জাতিক সহযোগিতা না পৌঁছানো এবং সাম্প্রতিক ভূমিকম্প, এই তিন কারণে চলতি শস্য মৌসুমে প্রদেশটিতে হ্রাস পেতে পারে খাদ্যশস্য উৎপাদন। ফলে সেখানে হতে পারে দুর্ভিক্ষ, মানবিক বিপর্যয়। তাই আরাকানে খাদ্য সহায়তা পৌঁছাতে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে চায় জাতিসংঘ। মানবিক করিডোর হিসেবে এই সুযোগ দিতে নীতিগত সম্মতিও দিয়েছে বাংলাদেশ। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলছেন, আর মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট আরেকটা কথা বলছেন। শর্তগুলো আমাদের কি, সেটা আমাদের রাজনীতিবিদদেরকে জানা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সে থাকবে। এগুলো সব সমন্বয় করে তখন সিদ্ধান্তে আসা হবে। জাতিসংঘের কোনো রেজলিউশন আমরা দেখিনি, কোনো ডকুমেন্ট নেই। জাতিসংঘ অনেক অন্য দেশও আছে, সে ভারতের মাধ্যমে দিচ্ছে না কেন, বা সে থাইল্যান্ডের মাধ্যমে দিচ্ছে না কেন, চীনের মাধ্যমে দিচ্ছে না কেন? যদি দিতেই হয় তার এই যে বাংলাদেশের মাধ্যমে, যেখানে বাংলাদেশ একটা ইন্টারিম সরকার, তারপরে আমরা কি বলা হয়, বলাই হচ্ছে যে না জাতিসংঘ রোহিঙ্গাদের আর সাহায্য করতে পারছে না। এইগুলো যদি মানে পরিষ্কার না হয়, তাহলে আমার মনে হয় না যে এই ধরনের একটা বিষয়ের মধ্যে বাংলাদেশের ঢোকা ঠিক হবে। আন্তর্জাতিক আইন কানুন অনুসরণ না করে করিডোর করা হলে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আসারও শঙ্কা বিশেষজ্ঞদের। যেই নার্কো ট্রেডের কথা বলে, আমরা সেটাকেই থামাতে পারছি না। তো এখানে যদি এরকম হয়, আরও তো জটিল জিনিসপত্র আসা শুরু করবে। তো যতক্ষণ তাতমাদো আরাকান আর্মি ইয়েস না বলে, ততক্ষণ কিন্তু এটা আমি অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছি। আরাকান আর্মির সাথে যেভাবে দরকার, আমার একইভাবে মিয়ানমার সরকারের সাথে আমার একটা লিখিত চুক্তি থাকা দরকার। তারা দুজন লড়াই করছে বলেই বলতে পারে এটা আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে, তুমি আমার শত্রুকে সাহায্য করছো, এবং সেখানে আমি একটা বোম ফেলবো, এবং সেই বোমটা একেবারে জাস্টিফাইডই হবে আন্তর্জাতিক আইনেও। তখন জাতিসংঘকে দায়িত্ব নেবে কিনা। আমাদের কোনো ক্ষতি না হয় সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। রোহিঙ্গারা আবার আসছে, যা পাঠাতে পারি না আর আসছে, তো এটা ক্ষতিকর। আমরা যাতে না আসার জন্য এটা যদি সাহায্য করে মানবিক করিডোর, তাহলে হয়তো আমরা এই অপশনে যেতে পারি। জাতিসংঘ ডাকে প্রথমে মিয়ানমারের সাথে চুক্তি করতে হবে এবং রাখাইনের সাথে তার
সমঝোতা আসতে হবে, দ্যাট কামস ইন বাংলাদেশ। এসব আলোচনা চলার মধ্যেই নতুন করে আরো 1,13,000 রোহিঙ্গা দেশে ঢুকেছে। সব মিলে এখন আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 15 লাখ। এ অবস্থায় আন্তর্জাতিকভাবে নতুন করে পাতা ফাঁদে বাংলাদেশ পা দেবে না এমন আশা বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করল ভারত। দিল্লির হামলার আশঙ্কায় অভ্যন্তরীণ রুটে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে পাকিস্তান। চলমান উত্তেজনা নিরসনে ভারত ও পাকিস্তান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে পাঞ্জাবের আটারি সীমান্তে ঢল নেমেছে দেশটিতে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের। ফারহিন ইসলাম টুম্পা জানাচ্ছেন বিস্তারিত। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকে পাল্টাপাল্টি কূটনৈতিক নানা পদক্ষেপের পর এখন যুদ্ধের প্রস্তুতি পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে। এরই মধ্যে সীমান্তে নিরাপত্তা ও আকাশ সীমায় টহল বাড়ানো সহ নিজেদের সামরিক প্রস্তুতিও সেরেছে ভারত পাকিস্তান উভয় দেশই। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের পর সবশেষ পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে দিল্লি। দেশটির গণমাধ্যম জানিয়েছে বুধবার থেকে চলা এই নিষেধাজ্ঞা 23 মে পর্যন্ত বহাল থাকবে। এদিকে গত সপ্তাহে কাশ্মীরে ভয়াবহ হামলার পর বিপাকে পড়েছেন ভারতে বসবাসরত পাকিস্তানি নাগরিকরা। ভারত ছাড়তে নয়াদিল্লির নির্দেশের সময়সীমা রোববার পার হলেও উত্তর পাঞ্জাবের আটারি শহরের সীমান্তে পাকিস্তানে প্রবেশের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেক পরিবারকে। আমরা আমাদের পরিবার নিয়ে এখানে বসতি স্থাপন করেছি। সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের পরিবারগুলোকে উচ্ছেদ না করা হোক। তারা আমাদের কোনো সময় দেয়নি। আমি আমার জুতাও বদলাতে পারিনি। জাতিসংঘের পাশাপাশি ভারত পাকিস্তান চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। বুধবার আলাদা ফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে দুদেশের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে পাকিস্তানের গণমাধ্যমে দাবি করা হয়েছে উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের পাশেই থাকছে চীন। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিড়ি শিল্পের উপর থেকে সকল ট্যাক্স প্রত্যাহার, ন্যূনতম মজুরি বাড়ানো ও স্বাস্থ্য সুরক্ষা আইন করার দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবে মহান মে দিবসের সমাবেশ থেকে এসব দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান তারা। তরিক ইসলামের আরও একটি রিপোর্ট। বিড়ি শিল্পের সুরক্ষা ও দাবি আদায়ে মে দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। এতে ন্যূনতম মজুরি ও স্বাস্থ্য সুরক্ষার দাবি জানান শ্রমিকরা। আমাদের পরিবারে কি হবে, আমাদের অসহায় দাঁত ভাঙা জবাব দিয়ে সমাবেশে বিড়ি শিল্পের উপর শুল্ক না বাড়িয়ে নকল বিড়ি উৎপাদনও বন্ধের দাবি জানান সংগঠনটির নেতারা। পার্লামেন্টে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের মজুরি সহ বিড়ি শিল্প ট্যাক্স যথেষ্ট নীতি নির্ধারণ সমস্ত আমরা সেখানে পাশ করার জন্য অংশীদারিত্ব ভিত্তিক আমরা পার্লামেন্ট চাই। বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার ট্যাক্স প্রত্যাহার করতে হবে। বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। নকল বিড়ি উৎপাদন বিক্রয় বন্ধ করতে হবে। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন বিড়ি শ্রমিক ও নেতাকর্মীরা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। অবশেষে স্বপ্ন পূরণ হলো ট্রাম্পের। ইউক্রেনের খনিজ ভাণ্ডার ও প্রাকৃতিক সম্পদে ভাগ বসালো যুক্তরাষ্ট্র। অনেক নাটকীয়তার পর দীর্ঘ প্রতীক্ষিত খনিজ চুক্তিতে সই করেছে ইউক্রেন। ঐতিহাসিক এই চুক্তির মধ্য দিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আহরণ ও উত্তোলনের প্রবেশাধিকার পেল যুক্তরাষ্ট্র। মূল্যবান খনিজ সম্পদ ভাগাভাগি, তহবিল গঠন ও যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে চুক্তিতে। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গেল ৩ বছরে ইউক্রেনকে প্রায় ৩০,০০০ কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই অর্থ ফেরত অথবা এর বিনিময়ে ইউক্রেনে থাকা দুর্লভ ধাতু, গুরুত্বপূর্ণ খনিজ, তেল, গ্যাস সহ প্রাকৃতিক সম্পদ যৌথভাবে কাজে লাগাতে কিয়েভকে প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে প্রেসিডেন্ট জেলেনস্কি এতে রাজি না হলেও অনেক নাটকীয়তার পর খনিজ চুক্তিতে সই করল ইউক্রেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী। ইউক্রেন শেষ মুহূর্তে কিছু পরিবর্তন করলেও অবশেষে আমরা চুক্তিতে পৌঁছেছি, তবে আমাদের পক্ষ থেকে কোনো পরিবর্তন আনা হয়নি। এই চুক্তির আওতায় ইউক্রেনের খনিজ সম্পদ উত্তোলনের পাশাপাশি প্রাপ্ত সম্পদের আয় থেকে দুদেশ মিলে বিনিয়োগ তহবিল গঠন করবে, যার ব্যবস্থাপনায় থাকবেন উভয় দেশের প্রতিনিধিরা। আমরা একটি বিরল চুক্তি করেছি যেখানে আমাদের অর্থ নিরাপদ থাকবে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আমরা যৌথভাবে খনন করব। আশা করি দুদেশে এই চুক্তিটি মেনে চলবে। ইউক্রেন তার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত আয়ের 50% এই তহবিলে জমা দেবে, যার অর্থ ইউক্রেনের নিরাপত্তা, সুরক্ষা ও সমৃদ্ধির জন্য খরচ করা হবে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে আমাদের অনেক ঋণ শোধ হবে। আমরা আর ঋণ গ্রহণ করব না, আমাদের দেশকে আরো শক্তিশালী করে তুলব। লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন গ্রাফাইট। পারমাণবিক চুল্লি থেকে শুরু করে পেন্সিল পর্যন্ত অসংখ্য জিনিসের অপরিহার্য এই খনিজ উপাদান। বিশ্বের মোট গ্রাফাইটের 6% ইউক্রেনে। দেশটিতে আছে আনুমানিক 5 লাখ মেট্রিক টন লিথিয়াম। ইউরোপের সবচেয়ে বড় টাইটেনিয়াম মজুদ কিয়েভে, যা দিয়ে আগামী 25 বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাহিদা মেটানো যাবে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মূল তেজস্ক্রিয় উপাদান ইউরেনিয়ামের বিশাল মজুদও ইউরোপের এই দেশটিতে। আর এই লোভে পড়েই ইউক্রেনের সম্পদের দিকে হাত বাড়ায় মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। আর এবারে থাকছে খেলার খবর। দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ইন্টার মিলানের সাথে 3-3 গোলে ড্র করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের ধ্রুপদী লড়াইয়ে তাই জেতেনি কোনো দলই। জোড়া গোল করেছেন ইতালিয়ান ক্লাবের হয়ে ডামফ্রিজ। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শ্রমিকদের ভাগ্য বদলাতে পারলেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব। মে দিবসের আলোচনায় প্রধান উপদেষ্টা। শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস। দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামায়াত। ক্ষমতায় গেলে নারীদের উপযুক্ত সম্মান ও নিরাপদে রাখার আশ্বাস দলের আমিরের। বর্ণিল আয়োজনে মে দিবস পালিত হলেও শ্রমিকের জীবনে নেই প্রভাব। 86% কর্মীর নেই কোনো মজুরি কাঠামো। বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, বলছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের আহ্বানে সাড়া না দেওয়ার পরামর্শ। এবং তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানের জন্য এবার আকাশ সীমা বন্ধ করল ভারত। সম্ভাব্য সংঘাত নিরসনে দু দেশকে পদক্ষেপ নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।